সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহিন। নির্বাচনী লড়াইয়ে ইসলামপন্থী দলগুলোর একই ছাতার নিচে আসার পরিকল্পনা এখন আসন ভাগাভাগির জটিলতায় আটকে গেছে। জোটে এনসিপি, এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ার হিসেব নিকেশ পাল্টে গেছে মুহূর্তেই। ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খিলাফত মজলিসের প্রকাশ্য অসন্তোষে জোটে ভাঙনের সুর। এই দর কষাকষি কি কেবলই কৌশল নাকি বিচ্ছেদের পূর্বাভাস? সমকালীন রাজনীতির নানা দিক নিয়ে আজকের সম্পাদকীয় সমঝোতায় টানাপোড়েন। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী, এবং মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারাও ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতে জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, আপিল শুরু কাল। ফেনীতে বেগম জিয়ার আসনে বিএনপির বিকল্প প্রার্থী। দ্বৈত নাগরিকত্বে জামায়াতের 2 প্রার্থীর ফর্ম বাতিল। মনোনয়ন যাচাইয়ে ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির। একটি মহলের ইন্ধন দেখছে জামায়াত। তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখবে বিএনপি। নিউ ইয়র্কের ব্রুকলিনে বন্দি শিবিরে প্রেসিডেন্ট মাদুরো। নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা ট্রাম্পের। প্রয়োজনে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি। এবং নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসিকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ বিসিবির। টাইগারদের স্কোয়াড ঘোষণা। দর্শক, সামনে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের জোট গঠন এবং অনেকের অসন্তোষ দেখা দিয়েছে জোট গঠনকে কেন্দ্র করে। সেসব বিষয় নিয়ে আজকে আমাদের সম্পাদকীয় এবং আজকের বিষয় রাখা হয়েছে সমঝোতায় টানাপোড়েন। আর এইসব বিষয় নিয়ে আমাদের অতিথিদের সাথে আজকে প্রশ্ন করব, কিছু উত্তর জানার চেষ্টা করব, সমসাময়িক রাজনীতির বিষয়ে জানতে চাইব। প্রথমে যাব আমরা জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। হেলাল ভাই, আপনি তোমাকে বলেন যে বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, ইসলামী আন্দোলনের সঙ্গে আপনারা জোট করেছেন এবং ইসলামী আন্দোলনের অভিযোগ ছিল যে এনসিপিকে নেওয়া বা এলডিপি বা এবি পার্টি আসার বিষয়ে তারা কিছু জানতেন না। এই ধরনের কিছু কথা তারা বলছেন। একটু অসন্তোষ তৈরি হয়েছে এবং সমঝোতার জায়গায় কিছু টানাপোড়েন দেখা যাচ্ছে। এখানে কি কোনো ভাঙনের সুর দেখা যাচ্ছে কিনা? আপনাদের যে একটা নির্বাচনী সমঝোতা হচ্ছে, যেটাকে আমরা জোট বলবো না, আপনারাই বলেছেন যে সমঝোতা হয়েছে নির্বাচনকালীন, সেই সমঝোতায় কি টানাপোড়েন সৃষ্টি হয়েছে কিনা? জি, ধন্যবাদ আজকের সম্মানিত উপস্থাপক এবং আমার সহ আলোচক এবং আজকে আমাদের সাথে যুক্ত দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, দীর্ঘ একটা প্রক্রিয়ার পরে জুলুম নির্যাতন একটা কালো অধ্যায় পার করে যখন 5ই আগস্টে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো এবং সবারই একটা ছিল যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, গড়তে চাই। তো জনগণ যেমন নতুন বাংলাদেশ দেখতে চেয়েছে এবং যারা এই দেশ গড়তে চায়, রাজনীতিবিদরাও সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা পুরাতন না, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখব। সেখান থেকেই প্রত্যেকটি দলের মধ্যে একটা নতুন অনুপ্রেরণা আমরা দেখতে পাই এবং এই জুলাইকে ধারণ করে অনেকগুলো দল তারা নিজেরা পরিকল্পনা শুরু করে। বিশেষ করে যাদের সাথে আমাদের জোট হয়েছে, এনসিপি নতুন, বাট আর বাকিগুলো কিন্তু পুরাতন দল। ইসলামী আন্দোলন বলেন, খেলাফত আন্দোলন বলেন, এরা দীর্ঘ জুলুম নির্যাতন আমাদের সাথেই তারা ছিল। কেউ কেউ 3 বছর 4 বছর পর্যন্ত জেলখানায় ছিল। অবর্ণনীয় কষ্ট তারা স্বীকার করেছেন ডান্ডা বেরি পরে। আমি একজন আইনজীবী হিসাবে আমি কোর্টে প্র্যাকটিসও করেছি, আবার জামাতের বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে আমাকেও বিভিন্ন সময় রিমান্ডের শিকার হতে হয়েছে। আমি 3 বার গুমের শিকার হয়েছি এবং বলা যায় যে ঈদের সময় আমি জেলখানায় ছিলাম
এরপরে আপনার শবে বরাতে দিয়ে আমার রিমান্ড চলে, যে সময় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, ধর্মপ্রাণের মানুষরা ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতো এবং পারিবারিক পরিসরে সবাইকে নিয়ে ইবাদত বন্দি করতো, সেই দিনে আমি রিমান্ড। এইরকমভাবে জুলুম পার করে আমি গুলিবিদ্ধ হয়েছি। আমাদের এই ভাইদেরকেও আমরা দেখেছি যে এই ইসলামী আন্দোলন বলেন বা খেলাফত বলেন, বিভিন্ন ভাইয়েরা যারা এই প্রতিবাদ করার কারণে তারাও গুলিবিদ্ধ হয়েছে। এবং শাপলা চত্বরের যে করুণ কাহিনী, ওই দিন আমিও ছিলাম, সাথে ছিলাম তাদের সাথে। আমার উপরে সাউন্ড গ্রেন পড়ে, আমি পড়ে গিয়ে আমি রক্তাক্ত জখম হই। তো যাই হোক, এইভাবে এই জুলুমের বিরুদ্ধে কথা বলা, ভূমিকা রাখা, এই লোকগুলো সবাই মনে করলো যে আমরা যেহেতু একটা সুযোগ পেয়েছি, আমরা একসাথে এই দেশটাকে গড়তে চাই। বিশেষ করে এই লোকগুলোর মধ্যে আপনার দুর্নীতির বিষয়টা খুবই সক্রিয়ভাবে নাড়া দিয়েছে যে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। নতুন বাংলাদেশ করতে হলে এই চাঁদাবাজি এবং দুর্নীতির থেকে মুক্ত করা যায়, সুশাসন চালু করা যায়, তাহলে দেশটা এগিয়ে যাবে। এই একটা অনুভূতি থেকেই সবার মধ্যে একটা একসাথে কাজ করার একটা অনুপ্রেরণা আমরা দেখতে পাই। এবং প্রত্যেককেই বলতে থাকে যে আমাদের যারা এই জুলাইকে ধারণ করি এবং যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, এই লোকগুলো যদি আমরা একসাথে একটা বাক্সে ভোট দিতে পারি, তাহলে হয়তো আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। এক বাক্স নীতির একটা কথাবার্তা বলেছিলেন আর কি। সেখান থেকে আমরা কাজ করা শুরু করি, কথা বলা শুরু করি, পরস্পরের কাছাকাছি আসি। প্রত্যেক দলই আমরা বিভিন্ন সময়ে তাদের দলীয় অফিসে গিয়ে আমরা মিটিং করেছি, বাসা বাড়িতে গিয়ে মিটিং করেছি। এইভাবে একটা পর্যায়ে কিন্তু আমাদের এই সমঝোতা বা একটা আসছে আর কি। তো সেক্ষেত্রে আমরা আরও লক্ষ্য করেছি যে আরও কারা এই রকম কাজ করতে চায়, কেমন নতুন বাংলাদেশ গড়তে চায়, নতুনভাবে কাজ করতে চায়। সেক্ষেত্রে আরও কিছু দল এগিয়ে আসে, শেষের দিকে এসে তারা আমাদের সাথে একতাবদ্ধ হয়েছে, আরও নতুন 3টি দল এসেছে। তো এদেরও আমাদের আমির সাহেব 3টা কথা বলছেন যে আমাদের সাথে কাজ করতে হলে 1 নম্বরে হলো এই দুর্নীতির আশেপাশে থাকা যাবে না, এবং যারা দুর্নীতি করবে এই জাতীয় লোককেও আপনারা প্রশ্রয় দিতে পারবেন না। যদি এটা একমত হন তাহলে আমাদের সাথে আসতে পারেন। এরপরে হলো যে সংস্কারটা জাতি চাচ্ছে এবং যেটা এখন ঐক্যমত্য কমিশনে যেটা প্রক্রিয়াধীন আছে, এই আপনার সংস্কার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কোনো স্টপ করা যাবে না। এই মানসিকতা যদি থাকে আপনাদের, হ্যাঁ, তাহলে আপনারা আমাদের সাথে অ্যালায়েন্সে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে এই নতুন 3টা দলও তারা আমাদের সাথে একমত হয়েছেন, তারা আমাদের সাথে এসেছেন। কিন্তু টানাপোড়েনটা কেন হলো আপনাদের সাথে? যে টানাপোড়েনের বিষয়টা হলো যে আপনার সবারই তো একটু চাহিদা থাকে, কেমন চাহিদা থাকে যে তারা একটু বেশি আসন পেতে চায়। তো সেক্ষেত্রে আমরা কিছু কথা বলছি যে দেখেন, শুধু আসন নিলাম, আমরা জিততে না পারি তাহলে তো সেই আসন নিয়ে তো লাভ হবে না। এমন আসনগুলো আপনারা দাবি করবেন যেখানে জোটের ভোট এবং আপনাদের প্রার্থীর ভোট একসাথে হয়, যেন আপনারা জিতে আসতে পারেন। এরকম একটা সম্ভাবনা থাকলে আমরা সেই আসনগুলোকে ছেড়ে দেব। যেমন মনে করেন যে আমরা কিন্তু অনেক ভালো ভালো আসনে, যেখানে আমাদের অনেক প্রসপেক্ট ভালো ছিল যে আমরা বেরোয় আসতে পারবো, সেখানে এনসিপিকে আমরা বলেছি যে ঠিক আছে, তোমাদের ছেড়ে দিলাম। এইভাবে খেলাফত মজলিসকে বলেছি, খেলাফত আন্দোলনকে বলেছি যে ঠিক আছে, আমরা এটাকে উল্টো করে নিলাম, আমাদের ফর্ম উঠাইছি, জমা দিয়েছি, এগুলো বাদ দেবো আমরা, ঠিক আছে। তো এখন যদি মনে করেন যে সম্ভাবনা একদমই নাই, সেক্ষেত্রে দাবি করলে জিনিসটা তো একটু আলাপ আলোচনা করতে হবে। জি, আপনার কাছে আমরা মনে করছি যে এটা বিচ্ছেদ হবে না, ইনশাল্লাহ সময় আছে 20 তারিখ পর্যন্ত। এর মধ্যে আমরা এটা আলাপ আলোচনা করে একটা সমাধান আসতে পারবো, সমাধানে আসবেন। মাহবুব আজিজ, আপনি একটু আমাকে বলবেন যে ওনার যে বক্তব্য শুনছিলেন আপনি, তাতে করে কি আপনার কাছে মনে হয় যে ইসলামী আন্দোলনে যে একটা ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের যে মধ্যে একটা মত পার্থক্য তৈরি হয়েছে, আপত্তি তৈরি হয়েছে, তাতে করে এই তাদের যে 11 দলীয় যে একটা সমঝোতা বা জোট আকারে ধারণ করেছে, সেটা কি ভাঙতে যাচ্ছে বা সেটার ভবিষ্যৎ কি? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে আমি ব্যাপারটাকে একটু উল্টো দিক থেকে দেখতে চাই যে গাছের শেকড় নাই সেই গাছ কতখানি বড় হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আসলে
আপনি দেখুন এখানে উনি যে কথাগুলো বললেন যে দুর্নীতির বিরুদ্ধে যারা আশেপাশে থাকবে তারা এই জোটে থাকতে পারবে না। দুর্নীতি কাকে বলে? শুধু আর্থিক দুর্নীতি কি দুর্নীতি? সমাজে যেই বিষয়গুলো আমরা দেখছি সেই মানে আমাদের গত 54 বছর, আমাদের যে বাংলাদেশের জন্ম থেকে গত এই 54 বছরে বিশেষ করে জামাত ইসলামী তো সবচেয়ে বড় দল এই জোটের। কোন প্রগতিশীল আন্দোলনটিতে জামাতে ইসলামী অংশগ্রহণ করেছে? আমাদের এখানে যে নিপীড়ন হয়েছে, যে নির্যাতন হয়েছে, যে নারীর প্রতি যেই ধর্ষণ থেকে শুরু করে নানান রকম অত্যাচার হয়েছে, কখন আমরা জামাতকে কথা বলতে শুনেছি? অর্থাৎ এই দুর্নীতির সাথে যে থাকা যাবে না সেই প্রাথমিক যোগ্যতাই তো আসলে জামাত ইসলামের আছে কিনা সেটা নিয়েই তো আলোচনা সময় তো করতে কথা হবে। বলার যে জায়গাটা, তখন তো নির্যাতন নিপীড়ন এমন পর্যায়ে ছিল যে আসলে কথা বলার মতো অবস্থাই ছিল না। এই সময় এই জন্যই তো বলতে হবে, কেন বলা যাবে না? আপনি এই জামাত যে সেখানকার ভুক্তভোগী ছিল। হ্যাঁ, অবশ্যই বিএনপিও ছিল, 50 লক্ষ কর্মীর নামে তাদের মামলা ছিল এবং এই বিএনপি থেকে শুরু করে বাম দলগুলো কারা বলেনি নারীর সেই ইয়াসমিন হত্যাকাণ্ড থেকে শুরু করে সব সময়ই কিন্তু কথা বলেছে। এগুলো হচ্ছে তথ্য, এটা আসলে বিতর্কের কিছু নেই। কথা হচ্ছে দুর্নীতি বলতে জামাত শুধু আর্থিক দুর্নীতিটাই বোঝে। দুর্নীতি যে সাংস্কৃতিক দুর্নীতি, দুর্নীতি যে দেশের যে চেতনাগত মান তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে দুর্নীতি, এই বিষয়ে কিন্তু জামাত বা ইসলামিক দলগুলো কখনোই সেই অর্থে তাদের অবস্থান পরিষ্কার করে না। আপনি দেখুন যেই প্রসঙ্গটি আমাদের সবসময়ের জন্যই একটি বড় ইস্যু, যে একটি দেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যা দাঁড়িয়ে গিয়েছিল জামাতে ইসলামী, এবং তারপর তারা কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে তাদের পরিষ্কার কিন্তু তারা কখনোই করেনি। এবং যখনই এটা বলা হয় তখন বলা হয় যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছি আমরা। যারা এই কথাটি বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি মানে কি? স্বাধীনতার যে দলিলপত্র সেটা তো জিয়াউর রহমানের আমলে তৈরি করা এবং হাসান হাফিজুর রহমান সম্পাদিত, নিশ্চয়ই আপনারা সেটা জানেন। কাজে এটা তো আওয়ামী লীগের বয়ান নয়। বারবার আপনি শুনবেন এখন বলা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান। আওয়ামী বয়ান মানেটা কি? মুক্তিযুদ্ধের 71-এর আগে যে 10 বছরের যেই সাংস্কৃতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, এই যে ক্রম বিকাশমান একটি সংস্কৃতি, সেই জায়গাটিতে আওয়ামী লীগের বয়ান কি করে হয়? আরেকটি দেখুন যে আমাদের এই যে ধারাবাহিক যে ঘটনাগুলো ঘটে গেছে আমাদের এখানে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এটা তো কোনো বিতর্কের বিষয় নয়। আবার আমরা সংখ্যাগরিষ্ঠ বাঙালিও বটে। আপনি যেখানে সংখ্যাগরিষ্ঠরা নিজেরাই 90%, 92%, সেখানে তাদেরকে আবার একত্রিত করে তাদের জন্য যদি আমরা বিভিন্ন ধরনের আইন কানুন করতে চাই, তাহলে এটা কি আর কোনো কন্ট্রোলের মধ্যে থাকবে? আপনি দেখুন বাংলাদেশটা হয়েছে কেন, মূল প্রত্যয়টা কি? এটা ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক একটি রাষ্ট্র, যেটি পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করলো, ভারত থেকে আমাদেরকে আলাদা করলো। 71-এর যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই প্রত্যয়গুলো পেলাম, কিন্তু তারপর কি হলো? আমরা কিন্তু পেছনের দিকে হাঁটছি। 24-এর গণ অভ্যুত্থানের পর যেই সংস্কার কমিটিটা তৈরি হলো, জাতীয় ঐক্যমত্য কমিশন, 30টি রাজনৈতিক দল নিজেরা আলাপ আলোচনা করে এখানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে বিসর্জন দিয়ে দিলেন। এই 30টি রাজনৈতিক দল কি জাতির পুরোটাকে প্রতিনিধিত্ব করে? আপনি দেখুন যে কারণে বাংলাদেশ হলো সেটাকেই যদি আমরা বিসর্জন দেই, তাহলে কি আগামীতে এই যে 12 দলীয় ঐক্যজোট কিংবা আমরা বিএনপি জামাতের অ্যালায়েন্সের কথাও শুনছি, সেই অ্যালায়েন্স কি আমাদেরকে বাংলাদেশের নামটিকে বাংলাস্তান করে ফেলবেন? কারণ তারা বলবেন এখানে তো 92% মানুষ মুসলিম এবং আমরা তো সবাই মিলে একসাথেই, এবং বিরোধী দলের যেই কনসেপ্ট সেখান থেকেও তো বেরিয়ে আসার চেষ্টা যদি আমরা দেখি, তাহলেও কিন্তু আমরা অবাক হব না। অর্থাৎ ক্ষমতাই হচ্ছে মূল বিষয়, এখানে আদর্শ কোনো বিষয়ই নয়। আপনি দেখুন এনসিপির প্রতি আমাদের যে প্রত্যাশা, এনসিপি আমাদের নয়া বন্দোবস্তের কথা শোনালো, আমাদেরকে নতুন রাজনীতির কথা শোনালো, বলল যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কাছে আমরা যাব না। তারা হঠাৎ কী করলো? 30টি আসনের বিনিময়ে তারা জামাতে ইসলামীর সঙ্গে চলে গেল এবং এই 30টি আসনে কি করবে তারা? এই জামাতে ইসলামী সহ দক্ষিণপন্থীরা কিন্তু এই 30টি আসনে এনসিপির জন্য কাজ করবে, আর এনসিপি কি করবে? 270টা আসনে জামাতে ইসলামীর জন্য কাজ করবে। তাহলে পুরো গণ অভ্যুত্থানের যেই নেতৃত্ব এবং গণ অভ্যুত্থানের যে একটা স্পিরিট, সেটা তো জামাত নিজেদের পকেটে নিয়ে গেল। অর্থাৎ গণ অভ্যুত্থানটার মাধ্যমে যে জাতির একটি স্বপ্ন আকাঙ্ক্ষা গড়ে উঠেছিল, আওয়ামী লীগ এবং বিএনপি জামাতের বিপরীতে একটা তারুণ্য নির্ভর আগামী দিনের একটা রাজনীতি আসবে, পুরোটাই জলাঞ্জলি দিয়ে দিল এনসিপি।
কাজেই এই যে আপনি একটা সমঝোতায় টানাপোড়েনের কথা বলছেন, এখানে তো আসলে আদর্শহীনতার একটা উজ্জ্বল প্রতীক আমরা দেখতে পাচ্ছি এই জোটকে। এখানে কোনো আদর্শ এবং তাদের যেই আরেকটি বড় ব্যাপার হচ্ছে জামাত ইসলামীকে আমরা গত 50 বছর ধরে আমরা জানি যে ইসলামিক একটা দল, এবং তারা শাসনতন্ত্র, ইসলামিক শাসনতন্ত্র করবে, শরিয়া আইন করবে, এইভাবেই তো আমরা জেনেছি। তাহলে এখন নির্বাচনের পরে তারা যদি জিতে যায়, তাহলে তাদের পররাষ্ট্র নীতি কি হবে? তাদের মূল রাষ্ট্র চালানোর নীতি, তারা কি শরিয়া ভিত্তিক আইনে চলে যাবে? তাহলে আমাদের দেশটা চলবে কিভাবে? আমাদের দেশকে ইসলামিক রাষ্ট্রতে পরিণত হবে? এই বিষয়গুলোও কিন্তু তারা পরিষ্কার করছে না। তাহলে এনসিপিও কি সেদিকে চলে যাচ্ছে? আমরা 2-3 দিন আগে যে বিএনপির সাথে জামাতের একটা বৈঠক দেখলাম, সেখান থেকে তারা এক ধরনের কোয়ালিশন সরকারের কথা বলেছে। সেইটা কি বলছে? তাহলে কি আওয়ামী লীগ যেভাবে 3টি টার্ম জাতীয় পার্টিকে একটা পুতুল বিরোধী দল বানিয়েছিল, গৃহপালিত বিরোধী দল কি এবারও আমরা দেখতে যাচ্ছি? তার মানে আমাদের যে এত আকাঙ্ক্ষা, এত প্রাণ বিসর্জন 24-এর গণ অভ্যুত্থানে, গণতন্ত্র, জবাবদিহিতা, আমরা প্রশ্ন করতে শুনবো না? আমরা চোখে চোখ রেখে সরকারকে আমরা জিজ্ঞেস করব না এই আপনার কর্মসূচি ছিল, আপনি পারেননি? অর্থাৎ কেউ তাদের কোনো রকম ম্যানিফেস্টো থাকবে না, তারা শুধুমাত্র ক্ষমতার ভাটবাটোয়ারা করবে। এই জায়গাগুলোতে আমাদের রাজনীতি আসলে পরাজিত হয়ে যাচ্ছে। কারণ কারো কোনো সুনির্দিষ্ট, অবশ্যই ইসলামিক আন্দোলন হতে পারে, অবশ্যই তারা শরিয়া আইন চাইতেই পারে, এটাতে তো কোনো দোষ নেই, এতদিন চেয়ে এসেছে, কিন্তু সেটা স্পষ্ট করতে হবে যে আমরা জিতলে আমরা এটা করব। কিন্তু আমরা এইভাবে গড়াপেটার রাজনীতি করতে পারি। আপনি বলছেন যে জুলাইয়ের চেতনা বা জামাতের পকেটে যাচ্ছে, এই কথাটা বলছেন, মানে অর্থাৎ এনসিপি যখন আপনাদের জামাতের সঙ্গে সমঝোতা যাচ্ছে, আসন সমঝোতা করে নির্বাচনে যাচ্ছে, আর এনসিপির ভবিষ্যৎ কি? তাহলে এনসিপির ভবিষ্যৎ তো তারা নিজেরাই জলাঞ্জলি দিয়ে দিল। জামাত, বিএনপি বা আওয়ামী লীগের তো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, গত 50-60 বছর ধরে আমরা দেখে আসছি তারা কে কি কত দূর করতে পারে, এটা তো আমরা জানি। জামাত এখন ইসলামের নামে যত কথাই বলুক না কেন, ইসলামের তাদের পক্ষে ভোট না দিলে নাকি বেহেস্তে যাওয়া যাবে না, এই ধরনের কথাবার্তাও বলছেন। এগুলো যেরকম একদম অন ইসলামিক কথাবার্তা, একই সাথে এটা তাদের চরিত্রেরই দলীয় বক্তব্য নয়, এদের মধ্যে ব্যক্তিগত বক্তব্য নয়, ব্যক্তি সমান সমান দল তো আকাশ থেকে পড়ে না। আপনি 5 জন দল ব্যক্তি যা কথা বলবে সেটা দলের কথা। এই সমস্ত মুনাফিকি কথাবার্তা আমরা চিরকাল শুনে এসেছি। আপনি যখন আওয়ামী লীগ পান্ডামি করে সেটা আওয়ামী লীগের দোষ, জামাত পান্ডামি করলে সেটা জামাতের দোষ হবে না? অবশ্যই জামাতকে সে দোষ নিতে হবে। কাজেই ইসলামকে ব্যবহার করা, এই সরলমতি মানুষদেরকে বিভ্রান্ত করা তো এটা নতুন কিছু নয়। সেই জায়গাতে এনসিপি কেন যাবে? এনসিপি এখন হয়তো ভোট পেত না, তারা 300 আসনে প্রার্থী দিত, তারা হয়তো একটি আসনও জিতত না, কিন্তু নিজের পায়ে তো দাঁড়াতে পারত। তারা জামাতের কাছে গিয়ে কি নিজের কোনো আদর্শ দাঁড় করাতে পারবে? জামাত তো দীর্ঘকালের একটা আদর্শের দল, এবং তারা তো সুস্পষ্টভাবে বলেই আসছে যে আমরা এটা চাই। তাহলে কি এনসিপিও সেই আদর্শেই বিশ্বাসী? যেটা অনেকেই সন্দেহ করেছিলেন যে এনসিপির এই ছেলে মেয়েদের অনেকেই গুপ্ত শিবির বা গুপ্ত ছাত্রলীগ ছিলেন, তো এখন তো তাই মনে হচ্ছে যে তার মানে অনেকেই বোধহয় এরকম ছিলেন। যদিও আমরা বিশ্বাস করতে চাই যে এনসিপির ভিতরে অনেক প্রগতিশীল ছেলে মেয়েও আছে যারা সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যাবে না। ওদের মধ্যে থেকে 20 জন পদত্যাগ করেছে, নির্বাচন থেকে সরে এসেছে। সাম্প্রদায়িক রাজনীতি সবসময় পেছনমুখী। এই দেশ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধর্মের সমান গুরুত্ব থাকবে। একটা দেশ তখনই অসাম্প্রদায়িক হয়ে ওঠে, তখনই গণতান্ত্রিক হয়। আমরা 24-এর গণ অভ্যুত্থানে বেহেস্ত পাওয়ার জন্য কিন্তু যাই নাই। ইহজাগতিক রাষ্ট্র সবসময় ইহজাগতিক রাষ্ট্রের কাছ থেকে আমরা স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত ইহজাগতিক চাহিদা চাই। আমরা কিন্তু পারলৌকিক অবস্থায় বেহেস্তে আমার সর্বোচ্চ গৃহটি চাই না রাষ্ট্রের কাছে, সেটা যার যার ব্যক্তিগত চাওয়া পাওয়া, তার ঈশ্বর বা তার আল্লাহর কাছে। আমাদের এই দায়িত্বটুকু, আমাদের পারলৌকিক জীবনের দায়িত্বটুকু তাদের কারও নেওয়ার দরকার নাই। সেইটার জন্য যার যার জীবন শেষে করবে। কিন্তু আপনি দেখুন যে আমরা যখন দেখি যে ওই যে ছেলেটি মারা গেল, শ্রমিক দীপুচন্দ্র দাস, কোনো প্রতিক্রিয়া আপনি জামাতের কাছ থেকে দেখেছেন? 12টি দল তাদের কাছ থেকে দেখেছেন? কিন্তু আপনি প্রত্যেকটা মৃত্যু কিন্তু সমান। আমরা কোনো মৃত্যুকেই কিন্তু ছোট বা বড় করতে পারি না। কাজে আজকে যখন এই ধরনের সংখ্যালঘুর প্রতি নির্যাতন হচ্ছে, আমরা কিন্তু কাউকে কোনো রকম কথা বলতে শুনছি না। এটা আমাদের জন্য ভয়ঙ্কর। জি হেলাল ভাই, আপনি একটু বলবেন যে উনি যে অভিযোগটা করেছিলেন যে গণঅভ্যুত্থানের চেতনা বা আদর্শ বা অর্জন সেটি জামাতের পকেটে গেছে, এনসিপিকে আপনাদের সঙ্গে সমঝোতায় নিয়ে নির্বাচনে যাওয়ার জন্য, এই অভিযোগটাকে আপনি কীভাবে খণ্ডাবেন? আমি খুব সম্মানের সাথে বলতে চাই জি বলুন যে আসলে আমরা যদি
কি বলবো, জ্ঞান পাপী বলতে একটা বিষয় আছে। যদি জেনে শুনে যদি কেউ আমরা অসত্য কথা উপস্থাপন করি, এর চাইতে মানে পাপ বলে আমার কিছু জানা নেই। যেমন মনে করেন যে মুক্তিযুদ্ধের সময় সমাজতন্ত্রের কথা ছিল? কখনো ছিল না। মুক্তিযুদ্ধের 3টা কথা ছিল: গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার। আর পরে যত কথা লেখা হয়েছে সবগুলো পরে, মুক্তিযুদ্ধের পরে আসিয়া এই বয়ানগুলো ভারত থেকে আনা হয়েছে, আর সেইগুলোকে পুশ করা হয়েছে। বাংলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। এটা কোনো আসমান থেকে মানুষের মুক্তিযুদ্ধ করে নাই। এই বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই ঝাঁপায় পড়ছিল, যে কারণে পাকিস্তানের আর্মিরা মানে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। শুধুমাত্র ভারত এসে আমাদের করে দিয়েছে? বাংলাদেশের মানুষ জিনিসটাকে তৈরি করেছিল। এরপরে এসে লবণ দেওয়া যায়, মশলা দেওয়া যায়, সব কিছু দেওয়া যায়। কেমন? ভারত কখন আসছে বলেন? আপনার নভেম্বরের আগে আসছে? তারা ডিসেম্বরে এসে আমাদের সাথে যোগ দিয়েছে। আর এই পুরা যুদ্ধটা কারা চালালো? এই বাংলাদেশের মানুষ চালাইছে। এই বাংলাদেশের মানুষ 3টা উদ্দেশ্য নিয়ে মানে শুরু করেছিল: গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার। পরবর্তীতে এসে এত সুন্দর সুন্দর সাহিত্য শুরু হয়ে গেল, যে সমাজতন্ত্র, অমক তমক, এগুলো সবই এগুলো একদম মানে কি বলবো, মানে সত্যের অপলাপ। তো ভাই 24টা কোত্থেকে আসছে? ওনারা করছে? মানুষ করছে? আমরা করছি। আমরা এগুলো ঢোল পিটাই না। আমি নিজে জুলাই মানুষ না, আমরা করেছি, কিন্তু আমরা বলি না যে এটার মাস্টার মাইন্ড আমি। কেমন? আমি গুলির ভিতর দিয়ে কাজ করেছি, আমি পল্টন থেকে শাহবাগে মিছিলে গিয়েছি, কিন্তু আমরা এগুলো বলি নাই যে আমরা করতেছি ভালো কি মন্দ। এবং এই আপনার এই ঢাকা সিটি দক্ষিণের টোটাল ট্রিটমেন্টের দায়িত্ব ছিল আমার উপরে। আমি প্রত্যেকটা হাসপাতালে খুঁজে খুঁজে ডাক্তারদেরকে পেট্রোনাইজ করে করে এবং পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা বিল পেমেন্ট করছি জামাতের পক্ষ থেকে। এগুলো কিন্তু আমরা প্রচার করি না ভাই। কেমন? তাহলে জুলাইয়ের চেতনা এনসিপিকে আনলেই হবে? আমরা নিজেরই তো জুলাই, এই জুলাই তো আমরাই, আবার আর একজনকে নিয়ে এসে করা লাগবে কেন? এই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা সবার দায়িত্ব, এনসিপিরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব, এবং বিএনপি যারা সবাই মিলে করছে সবারই দায়িত্ব জুলাইয়ের চেতনাকে ধারণ করা। এখন কেউ কেউ জুলাইকে নিতে চায় না। বিএনপি তারা বিভিন্নভাবে জুলাইকে ছাড়াই চলতে হবে। কেমন? বিএনপি তারা বিভিন্ন, তারা তো বলেনি, তারা কিন্তু সংস্কারে সবচেয়ে বেশি তাদের ত্যাগ তো তাদের বেশি জুলাই আন্দোলনে। সংস্কারের যে লম্বা টাইমটা কেন লাগলো, এটা যদি মনে করেন যে 3 মাসের মধ্যে সংস্কারটা হয়ে যেত, কিন্তু ওনারাই কিন্তু এই লম্বা করছে আর কি, লম্বা করছে। এবং সর্বশেষ আপনার হলো সনদেশ স্বাক্ষর হবে হবে না, এরপরে হলো যে গণভোট লাগবে লাগবে না, বহুত কাহিনী হলো। এটা যদি বিএনপি যদি এটাকে চাইতো, এটা বহু আগে শেষ হয়ে যেত, ভোটের পরিবেশ তৈরি হয়ে যেত, ভোট হয়ে যেত। এর পক্ষেও তো ওনারা বিএনপি বলে থাকে যে তারা হচ্ছে যে আপনারা যেমন বলছেন 3 মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, আর 18 মাস লাগতো না নির্বাচনের জন্য, তার 3 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচন। আমরা কিন্তু বলছি, আমরা তো দাবি করে যে আমরা বলছি কারণে বা অন্য কোনো আমাদের কারণে বলুক, আমরা কি কারণে বলছি, আমরা কোন কারণে ডিস্টার্ব করছি বলেন? আমরা বলছি যে আপনারা নির্বাচন চাচ্ছেন, ঠিক আছে, বিচারটা একটা দৃশ্যমান হোক, এরপরে হলো সংস্কারটা হোক, এরপরে হলো নির্বাচনের পরিবেশ হোক, আপনারা নির্বাচন দিয়ে দেন। এটা ডিসেম্বরে হোক, অসুবিধা, আমাদের আপত্তি নেই। এরপরে এপ্রিলে বলছিলাম, আমরা কাছে ফেব্রুয়ারিতে করলেও আমাদের আপত্তি নেই, ঠিক আছে না? আমরা কিন্তু সবসময় নির্বাচনের পক্ষে ছিলাম। এরপরে ভাই যে কথাটা বললেন যে জামাত, আমি দাবি করব কোন দিক থেকে আপনারা আমাদের করবে, একমাত্র মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার একমাত্র দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। কারণ আমরা এই যতগুলো আমাদের এমপি ছিল, প্রায় 86 জন এমপি আমরা বাংলাদেশে বিভিন্ন সময় পারফর্ম করেছি। একটা লোকের কোনো ধরনের আপনার দুর্নীতি বলেন বা দলীয়করণ বলেন, অথবা আমরা মানে কোনো ধরনের অপব্যবহার করেছি কিনা, আমরা এই মানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কোনো অবমূল্যায়ন করেছি কিনা। আমাদের 2 জন মন্ত্রী 5 বছর ছিল, 2 টাকার দুর্নীতি আর দেখাতে পারবে না। এবং শুধুমাত্র দুর্নীতি, আর্থিক দুর্নীতি নয়, অন্যান্য যেগুলো আছে সব পার্সপেক্টিভে বলতে পারেন কিনা আমাদের 2 জন মন্ত্রী মুক্তিযুদ্ধের কোনো করছেন, ভায়োলেশন করছেন। একমাত্র দল যদি হয় এই সাম্য, গণতন্ত্র, ন্যায় বিচারের পক্ষে আমরাই কাজ করেছি। কেমন? এরপরে উনি বলছেন যে শরিয়া আইনের কথা বলছেন। আচ্ছা, শরিয়া আইন মানে এটা কি? আমি একজন মুসলিম হিসেবে শরিয়া আইনটা কি? শরিয়া আইনের 3টা আছে। একটা হলো ইমান, এরপরে হলো আমল অর্থাৎ ইমানিয়াত,
এটা ব্যবহারিক, কেমন যে আমরা যেগুলো করি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো শরিয়া। এখন শুধুমাত্র যে বিচার সালিস যেটা দণ্ডবিধি আছে, এইটাকেই মানুষ মনে করতেছে এটাই মনে হয় শরিয়া আইন। ভাই পুরাটাই তো শরিয়া। আপনি মুসলমান হিসেবে দাবি করেন, এটা তো শরিয়া। আপনি নামাজ পড়েন, এটাও শরিয়া। আপনি হজ করেন, এটাও শরিয়া। কেমন আপনি বিচার করবেন, এটা শরিয়া। তো আপনার ক্ষমতায় গেলে কি এগুলি বাধ্য করবেন জনগণকে? আমরা ব্যাপারটা কেন কি বাধ্য এরকম? করবো ভাই? শরিয়া আইন যদি করতে হয়। আমরা তো একটু দেখাই দিয়েছি, হালকা একটু দেখাইছি। ডাকসু নির্বাচন হয়ে গেছে, এখানে ছাত্র শিবির, সেখানে ফুল প্যানেলে মানে নিরঙ্কুশ বিদায় হয়েছে। আমরা কোনো ছাত্রী, কোনো ছেলে, কোনো মেয়ের কোনো লেখাপড়া ডিস্টার্ব করেছি? যার যার অধিকার শেষে প্রয়োগ করতেছে, ভোগ করতেছে, এখানে তো কোনো ধরনের নাই। ইসলাম আবার আরও একটা কথা বলছেন, প্রত্যেকটা কথারই মানে আমরা বুঝি না যে ইসলাম কেন আমার শত্রু। আমি একজন মুসলিম, আমি কেন ইসলাম শত্রু ভাববো? আপনি বলেন যে আমরা অসাম্প্রদায়িক। ভাই সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক কি? ইসলাম হলো সবচাইতে বড় অসাম্প্রদায়িক। ইসলামে কোনো বাড়াবাড়ি নেই, ইসলাম সবার অধিকার। আমার ইসলাম বলে তোমার প্রতিবেশী না খায় থাকে, তুমি কি মুসলিম? জি, এটা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম হলো অসাম্প্রদায়িক। এখন এই যে আমরা 24-এর পরে আমরা বলেছি যে ভাই কোনো অন্য ধর্মের লোক কোনোভাবে যেন কোনোভাবে এর মধ্যে না পড়ে। আমরা নিজেরা গিয়ে, যখন পুলিশ ছিল না, নিজেরা গিয়ে আমরা উপাসনালয়গুলো পাহারা দিয়েছি। এবং এই যে 54 বছরে আপনি বলেন যে ইসলামপন্থীরা কয়টা সংখ্যালঘুর উপরে হামলা করেছে আর কতগুলো বাড়ি দখল করেছে? যারা এই 54 বছরে বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় ছিল, এরাই কিন্তু বাড়ি দখল, ভূমি দখল, এগুলো করেছে। আচ্ছা, আবার দিয়েন বাবু আপনি আছেন। বাবু আপনি বলবেন যে উনি বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দল আসলে জামায়াত ইসলাম। হ্যাঁ, আসলে তো বিস্মিত, বিমূঢ়, হতভম্ব এই সমস্ত শব্দ ডিকশনারিতে আছে এখনো। কারণ উনি বললেন যে বাংলাদেশের মানুষ কেন যুদ্ধ করেছিলেন, কেন মুক্তিযুদ্ধ করেছিলেন। হ্যাঁ, আসলে যুদ্ধটা তো আকাশ থেকে হঠাৎ করে 1971 সালের 25শে মার্চে পড়েনি। তার আগের যে 23 বছরের ইতিহাসটা কি আপনারা একটু মনে করে দেখুন কি হয়েছিল। 52-র যে ভাষা আন্দোলন, এবং প্রত্যেকটা জায়গায় 60 দশকে রবীন্দ্রনাথ সঙ্গীত নিষিদ্ধ করা হলো। রবীন্দ্রনাথ হিন্দু, তার এই গানের মধ্যে পাকিস্তানি শব্দ ঢুকিয়ে দেওয়া হবে। উর্দু, এখন যে সমস্ত বলা হয় ভারতীয় আধিপত্যবাদ, তখন ঠিক সেই ভারতীয় আধিপত্যবাদ শব্দগুলো বলা হতো। আজকে যেই কথাগুলো বলা হচ্ছে, তখন সেই কথাগুলো বলা হতো। এবং সেই কারণেই 14ই ডিসেম্বর 1971 শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটেছিল। কারণ এই মানুষগুলো একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিল। তাদেরকে কে হত্যা করেছিল? যেই 16ই ডিসেম্বরে আপনার যে আত্মসমর্পণের দলিল, সেই দলিলে কি লেখা আছে? পাকিস্তানি আর্ম ফোর্স, নেভিল, এই ফোর্স তিনটি, সেনা, নৌ, বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্স এখানে আত্মসমর্পণ করে। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামীর এই আপনার শিবির এবং ওই যে আলবদর, আল শামস, তারা কারা ছিল? এটা তো প্রকাশ্য, এগুলো সব ইতিহাস। আপনি তখনকার সংগ্রাম পত্রিকা এবং পুরোপুরি বই পুস্তকে এগুলো আছে। এই মুক্তিযুদ্ধের দলিলপত্রের 8ম খণ্ডে এটা সম্পূর্ণ ইতিহাস লেখা আছে, এবং সেটা জিয়াউর রহমানের আমলে তৈরি, হাসান হাফিজুর রহমান সম্পাদিত। কারণ এগুলো আওয়ামী লীগের তৈরি করা নয়, এগুলো তো ইতিহাস। এবং এই ইতিহাস আজকে এইগুলো কথা বললেই বলা হবে পুরনো কথা, আর বলেন না 54 বছর আগের কথা বলা হয়েছে। আপনার একটা জাতির ইতিহাসে 54 বছর কোনো সময়? 500 বছর তো একটা জাতি তৈরি হতে, এটাও তো কোনো সময় নয়। আপনার 2500 বছর আগের ইতিহাস খুঁড়ে খুঁড়ে বের করা হয়, আর 54 বছর আগে এইখানে তারা এখনো জীবিত, তাদের পুত্রকন্যারা জীবিত। এখন জামাতে ইসলাম দাবি করে তারা যুদ্ধ করেছিল। ঠিক একইভাবে তারা বলছে যে তারাই নাকি 24-এর গণ অভ্যুত্থান করেছিল। আপনি চিন্তা করুন, এই 24-এর গণ অভ্যুত্থান কি 36 দিনের আন্দোলন? আপনি যখন আওয়ামী লীগ এই স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হলো, পরপর 3টা নির্বাচন তারা নিজেরা করলো, একটা একপাক্ষিক, একটা আমিডামি এবং একটা রাতের অন্ধকারে। এই নির্বাচনের বিরুদ্ধে সাধারণ মানুষ ফুঁসে উঠল। এই মানুষের কণ্ঠে কি গান আপনারা শুনেছেন? 2 তারিখ 3 তারিখ আগস্টের ধনধান্যে পুষ্পে ভরা এই গান কি জামায়াতে ইসলামীর গান? লক্ষ লক্ষ মানুষ যে গান গাইলো এই শাহবাগে, এই তরুণীদের নেতৃত্বে এনসিপির ছেলেমেয়েরা, তাদেরকে আজকে ভুল বুঝিয়ে জামাত তাদের সাথে নিয়ে যাচ্ছে এবং বলছে যে তাদের আন্দোলন এটা। এই শেখ হাসিনার বিরুদ্ধে কি শুধু জামাত শিবির আন্দোলন করেছে? আজকে ছাত্র শিবির যে এই যে বিজয়ী হয়েছে, তারপরে তাদের কাজ কারবারগুলোকে আপনি দেখুন।
এই আম্মার বলে এক এক তরুণ, তার স্কুল বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সে নিজে পদত্যাগপত্র লিখে 6টি শিক্ষকের টেবিলে টেবিলে ঘুরে বলছে যে স্যার আপনাদের কষ্ট করে আর পদত্যাগ করতে হবে না, আপনারা ফ্যাসিবাদের দোষর, আপনাদের আসতে হবে না, আমরা লিখে নিয়ে এসেছি, আপনি সাইন করে দেন। এই হচ্ছে ছাত্র শিবিরের নেতৃত্ব। আপনি বারবার আমরা শুনি জামাতের নেতারা বলেন আপনারা আওয়ামী লীগ দেখেছেন, আপনারা বিএনপি দেখেছেন, আপনারা আমাদেরকে তো রাষ্ট্র পরিচালনায় দেখেননি, একবার সুযোগ দেন আপনাদের দেখে। আমরা আপনাদেরকে দেখেছি রাষ্ট্রের সবচেয়ে বিপর্যস্ত পরিস্থিতিতে, আমরা আপনাদেরকে দেখেছি 71 সালে। আপনারা পুরো জাতির বিপরীতে দাঁড়িয়ে গেছেন, আর আপনাদেরকে আমাদের কি দেখা বাকি আছে? কাজেই এই সমস্ত কথাবার্তা বলা, সাম্য, ন্যায় বিচার ও গণতন্ত্রের কথা যে বলা হলো, কাদের সাথে সাম্য করুন আপনারা? এই যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, কোনো একটা বিবৃতি দেখাতে পারবে জামাতে ইসলামী? কোনো একটা? আর পাহারা দেওয়ার দায়িত্ব কি আপনাদেরকে দেওয়া হয়েছে? পাহারা দেবে রাষ্ট্র, পাহারা দেবে সরকার। রাষ্ট্র ছিল না তো ভাই। কেন রাষ্ট্র থাকবে না? রাষ্ট্র অবশ্যই ছিল। রাষ্ট্র তো পালালো, এবং হাসিনা তো পালাই গেল করেছেন তো। না, শেখ হাসিনা পালিয়ে গেছেন জামাতের কারণে নয়। জামাত এই যে ছাত্র শিবিরের যে ডাকসুর ভিপি, সেই তো ছাত্রলীগের ছিল। এখন বলবেন ছাত্রলীগে লুকিয়েছিল, তার মানে কি হেলমেট বাহিনী তাহলে পুরোটাই শিবির? আপনি লুকিয়ে তাহলে কাজ করেন? আপনি এখন লুকিয়ে লুকিয়ে কি করছেন আমরা তো জানি না। আপনাকে লুকোতে হয় কেন? কেন আপনি মুখ দেখাতে পারেন না? এইগুলো খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। কিন্তু আপনি যখন নিজের পরিচয় গোপন করে আপনাকে আন্দোলন করতে হয়, সেই আন্দোলনের মাঝে যেটা কি থাকে? আপনার যদি সেই আত্মবিশ্বাস থাকে, আপনি আপনার পরিচয় সামনে নিয়ে আসুন না। আপনাদের এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে। আপনি আপনার সময় বলবেন, আপনি আপনার অবশ্যই জনগণ বলবে। সরলমতি জনগণকে ধর্মের নামে বিভ্রান্ত করা যাবে না। এইটাই সাম্প্রদায়িক রাজনীতি। সেই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে উনি বললেন অসাম্প্রদায়িকতা ভারত থেকে আবিষ্কার করা। ভারত থেকে আবিষ্কার করতে হবে কেন? ভারত তো হিন্দু রাষ্ট্র, তাহলে তো আমরা হিন্দু রাষ্ট্র হতাম। পাকিস্তান থেকেও আমাদের মুসলমান রাষ্ট্র আবিষ্কার করতে হবে না। আমরা যেমন ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, আমরা পাকিস্তানের সাথেও চোখে চোখ রেখে কথা বলবো। এবং ওই শিক্ষাটি দেয় আমাদের মুক্তিযুদ্ধ, ওই অসাম্প্রদায়িকতা। একটি মাত্র দেশ, যেই দেশ ভাষা থেকে হয়েছে, বাংলা ভাষা, সেখানে আমাদের এই উর্দু লাগেনি, হিন্দি লাগেনি, আমি এর আগে একটা প্রশ্ন করতে চাই। আমি একটা নির্বাচনের প্রশ্নটা করতে চাই, আপনি আপনার বক্তব্যটা দিন। সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে নির্বাচনী মাঠে আসলে সমান সুযোগ নিশ্চিত হয়নি, যে কারণে মনোনয়নপত্রের জায়গাতে আপনাদের 3 জন প্রার্থী সহ 6 জন প্রার্থী সহ 411 জনের মনোনয়ন বাতিল হয়েছে। এই বিষয়ে আসলে আপনারা বলেছেন যে নির্বাচনের পরিবেশ এখনো সমান মাঠ হয়নি। এই অভিযোগটা কেন তুললেন? সামনে নির্বাচন কি বলি আগে একটু সারি ভাইয়ের সাথে আপনি দেখেছেন হলো সমসাময়িক রাজনীতি নিয়ে কথা, কিন্তু উনি তো যাচ্ছেন হলো ইসলাম এবং জামাত ইসলামের উপরে। এটা কিন্তু সমসাময়িক হলো। আমরা এমন কিছু কথা বলতে হবে যেগুলো নির্বাচনের জন্য কাজে লাগবে। আমরা কোন জায়গায় ধর্মকে ব্যবহার করি না। কোথায় বেচতে বলেন? কোন জায়গায় বেচতে টিকিট দিছি? সার্চ দেন, বলেন, আপনি দেন, আপনি বলেন যে হেলাল উদ্দিন অমুক জায়গায় বেচতে টিকিট বেচছে। অথবা শফিকুর রহমান বলেছেন 5 ঘন্টা কর্মঘণ্টা করে দেবেন নারীদের। শফিকুর রহমান বেচতে টিকিট কোথায় দিছে বলেন? শফিকুর রহমান সাহেব বলেছেন নারীদের কর্মঘণ্টা। না, আপনি বেচতে টিকিট দেন। এই তো আপনি শফিকুর রহমান বেচতে টিকিট দেন, করোনা সাহেবের বেচতে টিকিট দেন। এগুলো ভাই খায় না এইসব। এই মানে পুরাতন কথা, সাম্প্রদায়িকের কথা, এগুলো আপনারা খালি ওই মিডিয়াতে এসে বলবেন, বাট জনগণ এগুলো খাইবে না। এখন আমি বলি, এই যে ভাষা আন্দোলনের কথা বলছেন, নির্বাচন প্রসঙ্গে ভাষা আন্দোলনের কথা বলছেন ভাই, ভাষা সৈনিক কে? অধ্যাপক গোলাম আজম এখানে আসেন, উনি আমাদের নেতা। কিন্তু এরপরে তো আমরা দেখেছি 71 এর ভূমিকা, এটা উনি আমাদের নেতা। 71 এর ভূমিকা উনি তো ভাষা আন্দোলন শুরু করে দিলেন ভাই, এই জন্য গণহত্যা করেছে। হ্যাঁ, ওই জন্য গণহত্যা করেছে। প্রমাণ করতে পারলেন ভাই? এই যে 15 বছর, 15 বছর ভাই, 15 বছর একটু ভাই, মাহবুব ভাই থামেন, আপনার সময় কিন্তু আমি ভাই একটু বলতে দেন না জি প্লিজ। 15 বছর আওয়ামী লীগ চেষ্টা করেছে, কিছুই করতে পারে নাই। তারা কিন্তু এই সব কথা যা বলছে কোনটাই প্রমাণ করতে পারে নাই। আজকে আজহার সাহেব তার প্রমাণ। আজহার সাহেব আল্লাহ ওনার হায়াত রাখছিলেন, সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানির পরে বলছেন নির্দোষ, যা করছে সব বিচারের নামে কিলিং করেছে। অতএব এগুলো সব আওয়ামী লীগের 15 বছরের এখনো এর ভিতরে এই নির্বাচন কমিশনের ভিতরে ফ্যাসিবাদের দোসররা আছে, যে কারণে তারা এইসব সুতনাতা অজুহাতে
এইগুলো বাতিল করেছে। যেমন আমাদের মহেশখালীর হামিদুর রহমান আজাদ ভাইয়ের জি জি ওখানে যখন বাতিল হয়েছে, সেখানে নির্বাচন কর্মকর্তা যারা কমিশনের লোকজন তারাও হাততালি দিয়েছে। তার মানেটা কি? এখানে এটাই তো যে যে একটা কাজ করে দিলাম। এরপরে সালিহির যে দ্বৈত নাগরিকতা বলছে, আমি তার সাথে কথা বলেছি, বলছে যে একই ফার্মের সার্টিফিকেট দিয়ে অনেকেই ছোট করে বলবেন যে মাহবুব ভাই আমার সময় শেষ। মাহবুব, আপনি বলবেন যে নির্বাচনী পরিবেশ কি আছে, সুষ্ঠু পরিবেশ আছে? কিন্তু মাহবুব ভাই? ওখানে সালিহিকে নির্বাচনী পরিবেশটা সুষ্ঠু আসলে সকলকে মিলেই করতে হবে। এখন যে যার স্টেক নিয়ে আমার ডিসি আমার, ও ইউনিভার্সিটির ভিসি আমার, অমুক আমার, তমুক আমার, এই সমস্ত জায়গাগুলো থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বারবার বলেছিলাম। আজকে জামাতে ইসলামী কিংবা ইসলামিক 12 দল, বিএনপি ইত্যাদি, এরা তো সমমনা আসলে শেষ পর্যন্ত। একটা বাইরের যে প্রগতিশীল একটা বড় অংশ, বিএনপিকে যদি আমরা প্রগতিশীল অংশের কথা ধরি, একটা বড় অংশ কিন্তু রয়ে যাচ্ছে। তার মানে এর আগে আমরা যেমন আওয়ামী লীগও সমমনাদের নির্বাচন দেখেছি, এবার কি বিএনপিও সমমনাদের নির্বাচন দেখছি কিনা? কাজেই এইটা কিন্তু রয়ে যাচ্ছে। আগামীতে এই নির্বাচনের পরেও কিন্তু এই সংকটটা থেকে যাবে। আপনি একটা সমাজের বড় অংশকে নির্বাচনের বাইরে রাখছেন। যদি আওয়ামী লীগের এই যে বিচার দৃশ্যমান হোকের কথা, তাহলে তো জামাতে ইসলামী ওই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। গণহত্যার জন্য এই দলটি বিচার জি, আমি বুঝতে পারছি মাহবুব ভাই, আপনাকে ধন্যবাদ। কিছু রয়ে হেলাল ভাই, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা বলে লাভ নাই। ধন্যবাদ জানাচ্ছি। জনগণের কাছে আজকে সময় ছেড়ে দিই একেবারে আমরা, শেষ। জনগণ তাদেরকে ভোট দেয় সবাইকে দেখেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।